নম্বর, যে সকল বিবেকহীন ব্যক্তি আসুরী, রাক্ষসী এবং মোহিনী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে তাদের সব আশা ব্যর্থ, সমস্ত শুভকর্ম এবং সমস্ত জ্ঞান ব্যর্থ। অর্থাৎ তাদের আশা, কর্ম এবং জ্ঞান শুভ ফল প্রদান করে না। আসুরী আমরা ষোড়শ অধ্যায়ে বহুবার উদাহরণ দিয়েছি, তোমাদের যদি আসেনি। আসুরীকে প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনা ন বিদুরা আসুরা। এক্ষুনি কি বললাম? এক্ষুনি রামকৃষ্ণদেব উদাহরণ দিলাম। তোমরা জগদম্বা স্বরূপ, কিন্তু দূর থেকে। নিবৃত্তি কি? দূর থেকে। প্রবৃত্তি কি? তুমি তো জগদম্বা স্বরূপ, তোমার কাছে যাও। রামকৃষ্ণের চেতনা প্রণাম করে নিয়েছে, শরীর দূরে থেকেছে। কোথায় এগাতে হবে আর কোথায় এগাতে হবে না জানেন। এটাই হলো সুর বা দেবতা। অসুর যে জানে না, আজ জগদম্বা স্বরূপ, বস পাশে বসে বিছানায় বসে থাকো আজকে আমার কাছে, কোনো অসুবিধা নেই। অসুরী মানে সুর, ছন্দ বা দেবত্ব, সৌন্দর্য তার অভাব। খাচ্ছি, কে খায়? কাকে খাওয়ায়? এটা অহং বৈশ্বানর ভূত্বা প্রাণী নাম দেহ মাশ্রিতম। 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে রাত্রিবেলায়। কর্মের সিদ্ধান্তে ভায়োলেশন হবে না তো? সকালবেলায় কি হবে দেখে নিন। যে জানে ঠিকই তো, আমার শরীর থাক, আমার শরীর যাক। তোমার নষ্ট হয়ে গেল বা তোমার কিডনি ফেলিওর হয়ে গেল, ত্রিভুবনে কি এসে গেল? এই সময় কত ফেলিওর হচ্ছে, কত অপারেশন ফেল করে যাচ্ছে, কত লোক এই মুহূর্তে জাস্ট মরছে। কিন্তু এই সিদ্ধান্ত কি তোমাকে 2 প্যাকেট বিরিয়ানি খাওয়াকে বুদ্ধিমত্তার সাথে অ্যালাউ করছে? এই ককটেল, এটা হলো সুর। আসুরী ব্যক্তি যত সুন্দরী কাজের অনুষ্ঠান করুক না কেন, যেহেতু তার মধ্যে এই সৌন্দর্যটা আসেনি, প্রবৃত্তি আর নিবৃত্তি সে জানে না, সে খুব সুন্দর কাজ করবে। কোশ্চেন হয় না দেখবে আমাদের যখন এক্সাম হয় প্রত্যেকেরই, কিছু কিছু পোর্শন থাকে, এসে টাইপ কোশ্চেন, শর্ট কোশ্চেন, প্রোজ টাইপ কোশ্চেন, বিভিন্ন রকম থাকে না? তো কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো একটুখানি মিডিল রেঞ্জ কোশ্চেন হয়, 5 মার্কসের হয়, কিছু 12 মার্কসের হয়, 15 মার্কসের হয়, 20 মার্কসের হয়। ঠিক আছে, টাইমটা দেখতে হয় এবং টাইম দেখে অ্যান্সার করতে হয়। যখন এক্সাম স্কিল শেখানো হয় তখন দেখতে তোমরা সবাই করেছো বা শিখেছো, আমাদের শেখানো হয়েছিল। প্রথমেই শর্ট কোশ্চেন ফিল আপ করতে হয়, কারণ তোমার শর্ট কোশ্চেনে কতখানি পারফেকশন খুব সংক্ষেপে নম্বরে শেখালো তোমার কাছে। সেকেন্ড নিতে হয় 4-5 মার্কসের কোশ্চেন, শেষ করো। লাস্ট গিয়ে প্রোজ টাইপ বা এসে টাইপগুলোকে নিতে হয়, কারণ ওটাতে কত টাইম দেবে। আমাদের একটা বন্ধু ছিল, প্রথমেই হিস্ট্রিতে গিয়ে এসে টাইপ করেছে, 1 ঘন্টা 20 মিনিট এসে টাইপ লিখে যাচ্ছে। 3 ঘন্টার এক্সাম, 1 ঘন্টা 50 মিনিট এসে টাইপ লিখে যাচ্ছে, 2 ঘন্টা 5 মিনিট এসে টাইপ লিখে যাচ্ছে। কারণ শুরু হয়েছে, জানে ও র্যাঙ্ক হোল্ড করতো, কিন্তু কি হলো, কোথায় প্রবৃত্ত হতে হবে, কোথায় নিবৃত্ত হতে হবে, কোনটা আগে কোনটা পরে, এই বুদ্ধি নেই। তো জানে তো অনেক কিছু, কিন্তু মার্কস পেলে না ঠিকঠাক। এরপরে যে 5 মার্কসের 5খানা কোশ্চেন ছিল, হি ডাজন্ট হ্যাভ টাইম। শর্ট কোশ্চেনগুলোকে ঝপাঝপ করে লিখতে হলো, কোনোভাবে বেরোতে হলো। একটা কোথাও আটকে গেল এরকম ভাবে, অত তাড়াহুড়ো করে অতটা লিখে তো ঘাবড়ে গেছে তো, 2 ঘন্টা 15 মিনিট যখন হয়ে গিয়েছে। ফলে শর্ট কোশ্চেন যেগুলি মাথায় এসে যাওয়া উচিত, ওগুলো আসছে না, মাথাটা হ্যাং করে গেছে। প্রথমেই হালকা মাইন্ডে লিখে নিতে হতো। এটাই হলো প্রবৃত্তি আর নিবৃত্তি। তুমি তো জানো, বলছে কি সব শুভকর্ম ব্যর্থ হয়। এত সুন্দর পড়াশোনা করেছে, এটা শুভকর্ম ব্যর্থ হবে। তুমি জানো না কোনটা আগে নেবার কোনটা পরে নেবার। এই জায়গাটা কিন্তু বারবার, কোনটাকে আমি তোমাদের কাজ করতে বলি, কোন কাজটা আগে করার, কোন কাজটা পরে করার, কোনটা পেন্ডিং রাখতে পারি, কোনটা পেন্ডিং রাখবো না, কোথায় নেচার ওয়াইজ তাড়াহুড়ো করবো, কোথায় নেচার ওয়াইজ শান্ত থাকবো। এই দুটো জিনিস কিন্তু খুব বোঝা প্রয়োজন জীবনে। না বুঝলে তুমি অসুর। তোমার যতই স্কিল থাক, তোমার যতই শক্তি থাক, তুমি যতই বেশি জীবনে হায়ার নলেজকে অ্যাচিভ করো, ইউ উইল গোয়িং টু বি ফেল।
তুমি দাঁড়াতে পারবে না। কারণ জীবন বড় সিদ্ধান্তে নয়, জীবন সন্তুলনে চলে, জীবন বুদ্ধিমত্তায় চলে। তুমি কত সার পেতে জীবন চলে না, তুমি কত সুন্দর ম্যানেজ করতে পেরেছো এতে জীবন চলে। তুমি খুব হাই এডুকেটেড হতে পারো, তুমি একটা কোম্পানি ফ্যাক্টরি রান করতে পারবে না, তোমাকে ম্যানেজমেন্ট এক্সপার্ট হতে হবে, তোমাকে জানতে হবে যে ওয়ার্কারের সাথে কিভাবে ডিল করতে হয়। ঠিক আছে, তো এটা হলো। আর রাক্ষসী, রাক্ষসী মানে অ্যাগ্রেসিভ, হিংসা পরায়ণ। হিংসা মানে ঈর্ষা নয়, হিংসা মানে আক্রমণাত্মক। জীবনের প্রতি কখনো আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি রাখতে নেই। বলছি এরকম ব্যক্তি কিন্তু পরম ভাবকে বুঝতে পারবে না। কারণ আক্রমণের মধ্যে আমিটা বড় স্ট্রং হয়, ডিফেন্সেও আমি স্ট্রং হয়, কিন্তু ডিফেন্স একটু পিছিয়ে। তুমি বলো ডিফেন্সে লেট ইট কাম, দেখা যাক। তুমি তোমার আমিকে একটু ফেড করলে, আসুক। আক্রমণাত্মক কেমন, কাল কি হবে, পরশু কি হবে, এগুলো আক্রমণ। কাউকে মারবে না, তুমি নিজে গিয়ে পরশুর ভাবনা ভাবছো, এটা আক্রমণ। তুমি যখন বলো পরশু আসুক, এর অর্থই না তুমি প্ল্যান করবে না, অবশ্যই তুমি প্ল্যানিং করবে, সবকিছু করবে, কিন্তু সেক্ষেত্রে কি পরশুর প্ল্যানিং আছে, পরশু তো নেই। পরশুর প্ল্যানিং করতে গিয়ে আজকের খাওয়া অফ হয়ে গিয়েছে, পরশুর প্ল্যানিং এর দিন তো এসে যাবে, হয়তো পেট ব্যথা করতে শুরু করবে আমার। আজকেরটাকে ফেলে দিইনি, খেতে খেতে হয়তো প্ল্যানিংই করছি, কিন্তু আমি ভুলিনি কোথাও যে পরশুটা পরশু, আজকেটা আজকে। বুঝে যাচ্ছে? এইটা যখন না থাকে, আবার তুমি শান্ত হতে পারবে না। জীবন তোমাকে ইন্টারফিয়ারেন্স ফ্রি একটা লাইফ প্যাটার্ন দেবে না। রাক্ষসী, ঠিক আছে। আর মোহিনী, মোহিনী বুদ্ধি কি একটু কেমন আলোচনা করলাম। যখন বলছো মোঘ জ্ঞানা, মোহিনী হলো, আমরা তো জানি যেটা বুদ্ধি নাশকারী তার সঙ্গতি। বুঝতে পারছো? এইটা কিন্তু আবারও আমি মনে করি মহামায়াকে সম্মান করা, মানে যেখানে বুঝে গেছি এখানে অজ্ঞান, আর চান্স না দেওয়া, আর চান্স না। আবার একটা অজ্ঞানে যাবে, উদাহরণ বলছি, এটা আবার কিন্তু লুপ নিয়ে নিও না, কিন্তু কিন্তু এটা যখন অজ্ঞান বুঝে গেছি, না না নো চান্স। লোকে আজকালকার দিনের থিওরিতে এটাকে ভয় মনে করে, এটা ভয় নয়। এইখানেই মা সাদার কথা বলবো, যার হয় ভয় তার হয়ে যায়, চান্স মারা নয়। বুদ্ধি নাশ তখন হয় যখন কোনো মূঢ় ব্যক্তি বারবার চান্স দেয়, দেখা যাক না। এইখানেই শাস্ত্র মহাপুরুষ কৃষ্ণের কথা কাজে লাগে না, দাঁড়াও, হোল্ড হোল্ড না। মোহিনী প্রকৃতির আশ্রয়, মানে আশ্রয় মানে তো তার সামনে ডিপেন্ড করা। তুমি যখন কোনো জায়গাতে একটা গন্ধ পাচ্ছ যে এই জায়গাতে অন্ধকারের গন্ধ আছে, দেন অলসো চান্স মারা। বুঝে যাচ্ছে? আমি ধরাতে পারছি বিষয়টা। আমরা সবাই কিন্তু এগুলো করি, ঠিক আছে, বুঝে গেছি না এটা হবার নয়। যুক্তি, আজকালকার দিনে যুক্তি আসে, আমার যদি হওয়ার হয় আবার হবে, আমার ভিতরে যদি থাকে যেভাবেই হোক বেরিয়ে আসবে। হয় কিনা এই জিনিসগুলো, নিজেকে আমরা এগুলো বোঝাই কিনা আমি জানি না। ইউটিউবে কতজন বুঝতে পারবে, কিন্তু তোমরা বুঝতে হয়তো পারছো এতদিন সংগ্রহ করে। আমরা নিজেকে সব যুক্তিগুলো বর্তমানে দিই। ভগবান যদি চায় আমি ধাক্কা খেয়ে শিখবো, তো ধাক্কা খেয়ে শিখবো। এত তো চেষ্টা করলাম, হলো না, এইবারও হবে না, ইত্যাদি সব। এগুলো হলো মোহিনী বুদ্ধি। বুদ্ধি নাশ হচ্ছে। মহামায়া বা মায়া কিচ্ছু করে না, মায়া বুদ্ধিটাকে ঘুরিয়ে দেয়। হাত কাটে না, পা কাটে না, বিচ্ছেদ ঘটায় না, বুদ্ধিটাকে খেয়ে ফেলে। যত ইউথ ডিপ্রেশনে আছে, কার হাত পা কাটা গেছে? বুদ্ধিটা চলে গেছে, সহজ বুদ্ধি। এবং আজকালকার দিনের ফ্যাশন বা আজকালকার দিনের ট্রেন্ড হলো আমি তো জানি। কেন জানবে না? ইউটিউবের দৌলতে সবাই সব জানে, উইকিপিডিয়ার দৌলতে সবাই সব জানে। একবার তুমি কি বলো পিশাচিনী, কর্ণ পিশাচিনী সাধনা, 30টা ভিডিও দেখিয়ে দেবে। তুমি জানো? বলো ছিন্নমস্তার তত্ত্ব কি, তুমি জানো না? সব জানো। বশীকরণ মন্ত্র কি, বাবাজিরা এসে কোর্স করিয়ে করিয়ে মন্ত্র বলে দিচ্ছে। অনলাইন দীক্ষা শক্তি সঞ্চার করে দিচ্ছে, আছে অনলাইন শক্তি সঞ্চার হচ্ছে, সব হাতের মুঠোয়।
তুমি কোথায় যাবে, ডান দিক না বাঁ দিক তোমাকে ভাবতে হচ্ছে না, একবার গুগল ম্যাপে মারো, সঙ্গে সঙ্গে তোমাকে কি বলবে, হেঁটে যাবে, বাইকে যাবে, 4 হুইলারে যাবে, সঙ্গে সঙ্গে রুট দেখিয়ে দিচ্ছে। কোথায় ভাবনার দরকার আছে? জানি না তো কিছু নেই। যে কলকাতার একটাও রাস্তা চেনে না, জানে না, সেও জানে আজকের দিনে, সব জানে। হাতে থাকবে মোবাইল, সোজা পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। এই 100 মিটারের লেফট, 170 মিটারে গিয়ে রাইট, হয়ে গেল। একদম আগে আমাকে বলতে পারতো 70, গাড়িতে বলি না 60, 30, কত পারফেক্টলি আমরা জানি। ঠিক আছে, তাহলে এখানে জানার কোনো অভাব নেই। তো আজকালকার দিনের ঘোষণা কি, আমি তো জানি। আরে তুই কি, ছাগলও জানে, গরুও জানে, তাই না? জানি তো সবাই, কিন্তু সমস্যা হয়ে যায় যখন জানা সত্ত্বেও বারবার ব্যর্থ কেন হয়? ব্যর্থ এই জন্য হয়, জানার পরেও তুমি ওই অজানা, মানে তুমি ওই অজ্ঞান অন্ধকারের সাথে বসে থাকো স্টিল। আরে উঠে পড়ো না, আবার যদি অজ্ঞানে, আরে 500 বার অজ্ঞানে পড়বো, এইটা তো অজ্ঞান জেনে গেছি, এটা সাথে থাকবো না। এটা হলো সম্মানে গে, যেটা ভুল বুঝেছি আরেকবার ভুল হতে পারে, এই রেফারেন্সে এই ভুলটার মধ্যে দাঁড়িয়ে থাকবো না। ওইখানে যদি দাঁড়িয়ে পড়ো, ইউ উইল গোইং টু বি স্টাক। শুধু ঘোষণা থাকবে বড় বড়। এরকম যখন হয়, তখন সুন্দর কথা বলে কৃষ্ণ বলে, তাদের উন্নতির, সৌন্দর্যের সব আশা ব্যর্থ হবে। এই 3টে জিনিস। প্রথমটা কি? আসুরি, কোথায় এগোবো কোথায় পিছবো জানি না, রাক্ষসী, এগিয়ে এগিয়ে জীবনকে নিয়ে ভাবা। আর থার্ড, যেটা ভুল বুঝে গেছি, আবার ভবিষ্যতে ভুল হতে পারে, এটা ভেবেও বসে থাকা। আমি তো আগেও ছোটবেলা থেকে, জানেন তো মনে, ছোটবেলা থেকে আমি লোভ জয় করতে পারিনি, তাই মিষ্টির দোকান থেকে সরে কি হবে? আরে 5 লাখ আরো মিষ্টির দোকান থেকে সরবে, এখন তো সরো। এইটাই হলো ইমিডিয়েট র্যান্ডম অ্যাকশন, এইখানে জীবন নিহিত। আমি জানি ভুল করব, জানি হয়তো পড়বো, আগেও পড়েছি, কিন্তু আমি ন্যায় করেছি, যেটা দেবু বলছিল, আমি ন্যায় করে সম্মান করেছি। এই মুহূর্তে যেটা বুঝতে পেরেছি, দাঁড়াইনি, ভগবান বড় প্রসন্ন হয়। দাঁড়াচ্ছে তো না ভুলের সাথে, আবার পড়ছে, কিন্তু দাঁড়াচ্ছে তো না, তুমি দাঁড়িয়ে যেও না। ঠিক এই 3টে যদি কারোর মধ্যে না থাকে, বলছে তুমি 1000 বড় বড় আশা করো, সব ব্যর্থ হবে। ওই যে বলছিলাম 82তে গিয়ে দেখবে যেমনকে সেই। আর এই 3টে যদি কেউ না রাখে, কোনো কোয়ালিটির কথা বলেনি কিন্তু, নিষ্কাম হতে হবে, লোভ শূন্য হতে হবে, কিচ্ছু বলেনি, কোনো পজিটিভিটি বলেনি। কিন্তু কৃষ্ণ একটা কথা বলছে, অ্যাটলিস্ট নেগেটিভ হয়ে যেও না, বেড়ে ভেবো না, আমাকে ভাবতে দাও। ভাবো, প্ল্যান করো, কিন্তু যেটা এক্সিস্টই করে না ওটাকে নিয়ে এত মাথা ঘামিও না। যেটা এক্সিস্ট করে ওটাকে সম্মান করো। প্রত্যেক মুহূর্তে কৃষ্ণ তোমাকে ইমিডিয়েসিতে নিয়ে আসছে। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ, তুমি তো জানো, এতগুলি বই পড়েছো, যে মা সারদা বললেন, বাবা চাকি পারে না এমন কিছু নেই। পুরুষ স্ত্রী বিষয় বলছেন, বুঝবে, এগুলো কিন্তু কোনো বিরোধ নয়, এটা সিদ্ধান্ত জীবনের। কাঠের পুতুল হাঁ হয় টাকা দেখলে। কেন এই কথাগুলি বলছেন? এগুলো সিদ্ধান্ত প্রসূত কথা, কারণ ওই টাকার গুণ আছে। অবশ্যই অর্থের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আর অর্থকে ইষ্ট বানানোর মধ্যে পার্থক্য আছে। যারা বলে অর্থের প্রয়োজন আছে, দেখা যাবে অর্থই তাদেরকে চালাচ্ছে রীতিমতো। তোমার মপিং স্টিকের একটা প্রয়োজন আছে বাড়িতে, আর তোমার ঘরে মধ্যে 500 মপিং স্টিক ছিল, ওটা ঘর। বুঝতে হবে কি চালাচ্ছে তোমার গাইডিং ফোর্স। ঠিক, তো প্রথম হয়ে গেল রাক্ষসী। গাইডিং ফোর্স দেখো নিজের, প্রবৃত্তি আর নিবৃত্তির মধ্যে ভেদ করতে শিখো। যখন ভিতর থেকে বলবে যে এই জিনিসটি একদম জীবনের সিদ্ধান্ত, মহাপুরুষের সিদ্ধান্ত, এটাই ভাবো, মনন করো, স্বীকার করে নিও না। হ্যাঁ বলেছেন মহাবীর, বলেছেন কবির, বলেছেন কবির, আমি অসম্মান করতে বলছি না, বলেছেন। লেট মি সি, দাঁড়াও দেখি শব্দটার কতটা ভারী, কবির বলেছে না সুবির বলেছে, জানার দরকার নেই। দেখি শব্দটার মধ্যে সারসত্তা কি আছে, যদি থাকে এর মধ্যে কিছু, তাহলে নি, ওখানে প্রবৃত্তি নিবৃত্তি শর্ট আউট হবে। সে এই 3টে জিনিস হয়ে গেলে বলছে সমস্ত জ্ঞান ব্যর্থ হবে। যত শিখেছো কাজে তো লাগবে না। তুমি রুট ডাইরেকশনে স্পন্টেনিয়াস নতুন একটা জায়গায় যাচ্ছ, পুরো রুটটা চিনে যাও, ঠিক আছে,
অফ করে তোমাকে একবার রিটার্ন করতে বলি? তোমার নয় তো, তুমি দাঁড়াও খুলি আবার। তুমি অন্যের পদ অনুসরণ করেছিলে, সমস্ত জ্ঞান ব্যর্থ হয়। আওড়ে তো নিয়েছো, বলে ঠিক আছে ছিন্নমস্তা তত্ত্ব একটু জীবনটা দেখা হতো। ওই যে রতি আর কামের উপরে দেবী ছিন্নমস্তা দাঁড়িয়ে আছে, এই তত্ত্বটা তো খুব সুন্দর বললে, আমি তো 15 দিন দেখি একটু, সমস্ত জ্ঞান ব্যর্থ হয়ে যাবে, কোনো কাজে লাগবে। তো এই তিনটে জিনিসকে ছাড়িয়ে বলছে তাদের আশা কর্ম জ্ঞান শুভ ফল প্রদান করে না, না নিজেকে না জগৎকে। অমন জ্ঞান ইউটিউবে ভর্তি আছে, হতে পারে আমারও জ্ঞান অমন, শুভ আনবে না জীবনে, ভগবান জানে। আচরিত জ্ঞান ভিন্ন কোনো জ্ঞান, কর্ম, ইচ্ছা শুভ ফল প্রদান করে না। যে মুক্ত হয়নি, যে নিজের ভিতর থেকে নিজের সত্তাকে দান করে দেয়নি, তার দান কাজে লাগে না। তার প্রত্যেকটা দানের মধ্যে পাওয়ার আশা। যারা ওই দান নিচ্ছে তারা প্রত্যেকেই জীবনে পাওয়ার আশায় থাকবে। আমি তোমাকে কেন দিলাম? তোমাকে আমি কম্বল দিলাম, তোমাকে আমি জামা কাপড় দিলাম, তোমাকে আমি টাকা দিলাম, লক্ষ্মীর ভান্ডার দিলাম, হাতির মাথা যা হোক দিলাম, ঠিক আছে? এই যখন আমি তোমাকে হাতে দিচ্ছি, আমার হাত বলছে প্লিজ কৃতজ্ঞ থাকো, কি বলছে ভোটটা দিও। তোমার চোখে আমি কোথাও না কোথাও খুঁজছি যে আমি প্রভু, তুমি দাস, ঠিক? তুমি নিয়ে গেলে, তুমি ইউজ করলে, তুমিও খুঁজবে তুমি প্রভু হওয়া কাকে দাস করা যায়। কোয়ালিটি ওটা ছিল যে যখন দান করার সময় দাতা ভিখারি হয়ে গিয়েছে, তোমার চোখে যে নিজেকে খুঁজছে দান করার সময়, সে তো ভিখারি, আইডেন্টিটি খুঁজছে, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। আমি দাতা বলে স্বীকার করে নাও, সে নিজেই ভিখারি। এই দানের অন্ন খেয়ে জিনিস ইউজ করে তুমি দ্বিতীয় সুন্দর ভিখারি হবে। কারণ কোয়ালিটি তো ভিখারির থেকে, ভিখারি তোমায় কিছু দিয়েছিল, তুমি তো রাজা হতে পারবে না, তুমি ওটা খেয়ে ভিখারি হতে পারবে। এটাই ভীষ্ম বলেছিলেন, কেন তুমি এত অধর্মের পক্ষ নিলে? বললে আমি দুর্যোধনের অন্ন খেয়েছি, বুদ্ধিভ্রষ্ট হয়েছে। ওই জন্য কোনো ব্যক্তি যখন আনকন্ডিশন ভাবে কিছু করে, বা তোমরা প্রত্যেকে আনকন্ডিশন ভাবে ভালোবাসো, একমাত্র এই আনকন্ডিশন ভালোবাসা কিছু রূপান্তর আনতে পারে। কারণ কোয়ালিটি তোমার প্রেমের আনকন্ডিশন ছিল। তুমি কন্ডিশন করো, ব্যক্তি অনেক উপরে উঠবে, হয়তো অনেক কিছু জীবনে পাবে, প্রত্যেক বাবা মা করে তার সন্তানের জন্য, কিন্তু কখনো একটা কোয়ালিটি ওয়াইজ ভালো মানুষ ছেলে হবে না বা মেয়ে হবে না। কারণ মায়েরই তো কোয়ালিটি নেই, বাবারই তো কোয়ালিটি নেই। বাবা মা কিছু স্পেসিফিক জিনিসের জন্য ছেলেকে তৈরি করছিল, একদম স্পেসিফিক জিনিসটা হয়ে যাবে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, MBA করুক, BBA করুক, যা ইচ্ছা করুক, হয়ে তো যাবে। কিন্তু ঠিক বাবা মা যেমন ক্ষুদ্রতা ছিল, ভয়ে ছিল, কেন বাবা মা ছেলেকে করে? নিজের স্বপ্ন পূরণ করতে। ছেলে এবার নিজের স্বপ্ন পূরণ করতে ছুটবে, 1.5 লাখ টাকা ইনকাম করে, 2 লাখ টাকা ইনকাম করে, কিন্তু যে স্বপ্ন পূরণের জন্য ছুটছে সেও আবার ভিখারি। তো 2 লাখের পরেও ভিখারি। বাবা 30,000 করতো, বাবার স্বপ্ন ছিল কষ্ট করে ছেলেকে মানুষ করব, করে ছেলে বেশি ইনকাম করবে। বাবার কোয়ালিটি কি জীবনের? আশা। ছেলে 20,000 না, ছেলে 2 লাখ ইনকাম করে, ছেলেও কোয়ালিটি ওয়াইজ আশায় নিয়ে চলবে। বুঝে যাচ্ছে? যদি এই অন্নে ছেলে পুষ্ট হয়, যদি ছেলের মধ্যে নিজস্ব বাবাকে সরিয়ে দিয়ে কোনো রূপান্তরণের ইচ্ছা না থাকে, তাহলে ছেলেরও কি পরিস্থিতি হবে। এই জন্য এই জায়গাটা কৃষ্ণ এখানে ধরিয়ে দিচ্ছেন। যদি তোমার রাক্ষসী, আসুরি আর মোহিনী বুদ্ধি থাকে, তুমি যে কোনো কর্ম করো, শুভ থেকে শুভ অনুষ্ঠান করো, তার ফলাফলে কিন্তু কোনোভাবেই তার শুভ ফল প্রদান করবে না। কোয়ালিটি যা তাই থাকবে। 13 নম্বর। কিন্তু হে পার্থ, দৈবী প্রকৃতির আশ্রিত অনন্যচিত্ত মহাত্মাগণ আমাকে সর্বভূতের আদি ও অবিনাশী জেনে আমার ভজনা করে থাকে। কি বললো? দৈবী প্রকৃতির আশ্রয়। এই জায়গাটাই সাধনার কথা। দৈবী প্রকৃতির আশ্রয় মানে একটা সম্মানপূর্ণ হয়ে যাওয়া জীবনে, দয়া, ক্ষমা, ধৈর্য, শান্ত, ধীরতা, যা কিছু বলা হোক, এগুলো বড় দুর্লভ জিনিস। যে এটা সম্মান করেছে, আমরা পূজা করছে বলেছি না, যেটার প্রতি যে সম্মানপূর্ণ হয়ে যায় সে তার পূজা করছে। ঘন্টা নাড়ালেই পুজো নয়, ফুল দিলেই পুজো নয়। যেটার প্রতি যে গভীরভাবে সম্মানপূর্ণ, সে সেটারই পূজা করছে। যে
ভিতর থেকে চাইছে ছেলের চাকরি হয়ে যাক, আর মা কালীর পুজো করছে। সে মা কালীর পুজো করছে না, সে ওই যে অফিসের বস তার চরণে ফুল দিচ্ছে। নাম এখানে মা কালী গৌণ। যে বলছে বাচ্চা হয়ে যাক আমার বাড়ির, আমি জোড়া পাঁঠা দেব, সে মাকে দিচ্ছে না, সে পাঁঠা অন্য কিছুই পাঠামি করছে। তো দৈবী প্রকৃতির আশ্রয় এই নয়, তোমাকে অ্যাচিভ করতে হবে। তুমি যদি দৈবী প্রকৃতি আশ্রয় করতে পারো বাবা, যেন তুমি দেবতার থেকেও তার মানে উপরে কিছু। তুমি দৈবী প্রকৃতি অ্যাচিভ করেছো, আর তুমি দেবতার থেকে এগিয়ে, কারণ তুমি ছোট জিনিসকে অ্যাচিভ করতে পারবে। তোমার থেকে, তোমার 6 ফুট হাইট, তুমি 8 ফুটকে কি করে তোমার কোলে নেবে, ধরবে কি করে, অত তো হাত তোমার পৌঁছাবে না। তো তুমি যদি কেউ দৈবী প্রকৃতি অ্যাচিভ করে, তাহলে নিশ্চিত যেন দৈবী প্রকৃতির বড় ছোট, নিজেকে বড় বড় মনে করে। দৈবী প্রকৃতির প্রতি সম্মান রাখতে হয়। সম্মানটাই, পূজাটা, শ্রদ্ধাটাই সেই, যেমন দেবতারা বলে তথাস্তু, যে ঝুঁকেছে তার জন্য তথাস্তু, যে সম্মান করেছে দৈবী প্রকৃতি তার। সত্য, ক্ষমা, হ্যাঁ, অভয়ম সত্য সংশুদ্ধির, জ্ঞান যোগ ব্যবস্থিতি, দানম দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধায়স্তপ, এসব বলছে আর্যবম। এই সব জিনিস দৈবী প্রকৃতি, এইগুলোকে গভীরভাবে যদি সম্মান করো, এইগুলো তোমাকে বলবে তথাস্তু। তুমি এগুলোকে সাধ্যে চেষ্টা করো, বলবে কাজ করা, কিচ্ছু পারে। কেউ সেদিন দৈবী হতে পারেনি, ঝুঁকে গিয়ে দৈবী হয়েছে। তো আশ্রয় করে অনন্য চিত্ত, এই অন্য চিত্তটা খুব একটু এদিক ওদিক কম করো। এটা হলো তোমার পথ্যের দিক। এই ওষুধটা খাবেন, তাহলে ওষুধটা কি? দৈবী প্রকৃতির প্রতি সম্মান, জীবনের সৌন্দর্যগুলির প্রতি সম্মান, এটা হলো ওষুধ, ঠিক আছে? আর পথ্য কি? সকাল সন্ধ্যে খাওয়ার আগে খাবেন, টাইমে খাবারটা খান। অর্থাৎ চিত্ত বা মনকে এদিক ওদিক বেশি করবেন, একটু দাঁড়ান, নাহলে থোড়েই হয়। বাচ্চাকে আপেল আঁকতে দিয়েছে, একটা স্ট্রেট লাইন টেনেছে, তো সার্কেল করেছে, করে এবার ওর থেকে আপেলটা বের করছে। শুনলে যারা আঁকা শিখেছে তারা জানে, ওইভাবেই শেখানো হয়। স্ট্রেট লাইন সার্কেল করা হলো, তারপরে ওর ভিতর থেকে জাস্ট কেটে নেওয়া হলো, নিলে একটা অ্যাপেল তৈরি হয়ে যায়। তারপরে স্ট্রেট লাইনটা, সার্কেলটা মুছে দেওয়া হয়, ঠিক আছে? আর বাচ্চা এর মধ্যে হচ্ছে এরকম করছে, এরকম করছে, অনন্য চিত্ত। একটু দাঁড়া, দেখো কি হলো। কারণ এই সিদ্ধান্তের উপরে তোমার পুরো অ্যানাটমির অনেক কিছু নির্ভর করবে। স্ট্রেট লাইন, সার্কেল, অনেক কিছু নির্ভর করবে। অনন্য চিত্ত একটু হও, একটুখানি দাঁড়িয়ে যাও, একটু ডান বা দেখা কমাও, কাজ হয়ে যাবে। যেই মহাত্মাগণ আমাকে সর্বভূতের আদি ও অবিনাশী জেনে, এটাই আমাকে সর্বভূতের আদি অবিনাশী মানে আবার সেই পরম ভাবের কথাই বলছে, ঠিক আছে? বেসিক আমরা বললাম সম্মান, অবজ্ঞা নয়, আদি একদম প্রথম। অবিনাশী মানে সব চলে যাক, শান্তির বিনাশ হোক কেউ চাইব না। অবিনাশী, মেরে কেটে খুন করে পুরো, মানে হয়তো কোন একটা কমিউনিটি পুরো পৃথিবীকে দখল করতে চাইছে, সে তারা কি বলছে, দখল করে ফেললে শান্তি হয়ে যাবে। অবিনাশী, এর বিনাশ নেই, শান্তির কোনো দ্বিতীয় কথা নেই। তাই এটা আদি অবিনাশী। শুরু করেছিলাম কেন? শান্তি হবে বলে, শেষে কি চাইছি? শান্তি। তাহলে এই পরম ভাব অবিনাশী, এটা জেনে আমারই ভজনা করে। এই যে ভজনা, এটাই সম্মান বলেছিলাম। ভজনা করা মানে সাধছে জীবনে, কনস্ট্যান্ট। ভজন মানে শুধুমাত্র গান নয়, এর সঙ্গে থাকা, নিত্য ভজন বলে না, অর্থাৎ না বাবা শান্তি থেকে সুন্দর করছো কাজও হয়তো অশান্তির, ভুল করে ফেলছো বারবার, নিজেকে বলো পরিষ্কার করে, গোলমাল করে ফেলছি, এতে হয় না, এতে হয় না। নিজের সাথে, কাউকে শোনাতে হবে না। আমাদের ঘোষণার যুগ তো এখন, এই যে অ্যানাউন্সমেন্ট, জানিস তো আমি না কথা বলতে জানি না, ইচ্ছা মনে হয় ভুল করছি জানিস তো, কিন্তু অস্তিত্ব ঠিক সামলাবে। সেটা কথা আছে না, বলছে হে ভগবান আমার কি করলে। বলে যখন বিয়ে করেছিলে আর সংসার করছিলে, যখন এদিক ওদিকে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলে, তখন তো ভগবানের কথা শুনলেই দূর, একবারও মনে হয় না যে দক্ষিণেশ্বরে যাই, মানে মিলেনিয়াম পার্ক। তখন তো ভগবানের নাম শুনলেই তেলেগুলো খেপে উঠতে। আর এখন ভগবান, সে থোড়ি দায়িত্ব দিতে যাবে, তোমার তার ঠেকা পড়েছে তোমার দায়িত্ব নেবার। মানে ভগবান অস্তিত্ব সামলাবে, বলে সামলাবে তো। অস্তিত্ব যখন গাছটা হুড়মুড়িয়ে পড়ে তখন সামলাচ্ছে না। বলে আয় কুকু আয়, কোলে স্থান দিয়েছে, উপড়ে গেছে শিকড়, গাছটা মরে যাবে, তবুও তো প্রকৃতি মায়ের কোলেই পড়েছে। আকাশ থেকে উল্কাপাত হলো, ভূমিকম্প হলো, বাড়ি ফাড়ি সব
সামলে গেল। প্রকৃতি বলে আমি সামলাচ্ছি, বুক পেতে সামলাচ্ছি, সব লাশ আমার উপরেই আছে, ওটাও সামলানো। তখন এটাও জেনে রেখো এটা সামলানো হবে। তো ভজন মানে এই নয়, এমন কথা নয় যে অন্যকে শুনিয়ে দেওয়া, নিজেকে শোনানো। যখন নিজের সাথে থাকছো, নিজেকে যদি সত্যি আন্তরিকভাবে বলতে পারো হচ্ছে ভুল, কিন্তু জানি এটার সাথে চলতে আমাকে হবে, এটি তুমি পরম গন্তব্য। আর খুব ক্রুশিয়াল, নিজেকে ভুল বুঝিও না, লেটস টেক টাইম। না, সামলাও। সাধকের মধ্যে উতলা ভাব দরকার, একটু উতলা হতে হয়। কত দূর, একটু তো ব্যস্ততা থাকবেই, নাহলে প্রেম তোরাই হয়। দেখা করব তার সাথে, যত কাছে যাচ্ছি তত ব্যাকুলতা বাড়ছে, এটা হতে হবে, নাহলে হয় না। তো এই দুটো জিনিস থাকলে তার ভজনা। অর্জুন চান্স মারছে না, অর্জুন চান্স মারছে বলে দাঁড়াও, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, আমি বনে চলে যাই, দেখবে কিরম দুর্যোধন ভদ্রলোক হয়ে গেছে। আমরা চাইছি না তো, আমি তো রাজ্যই চাইছি না, ঝগড়া করবে কার সাথে। বলছে ওরে পাগলা, ও অন্য রাজ্য থেকে মেয়ে তুলে আনবে, অন্য রাজ্য থেকে লুণ্ঠন করবে। তুমি কি ভাবছো দুর্যোধনের যদি রাজ্যত্ব তুমি এখন দুজনকে না ক্ষান্ত করো, ও কি থোড়াই চুপ করে বসে থাকবে? হ্যাঁ এই তো হস্তিনাপুর পেয়ে গেছি। হস্তিনাপুর কেন, ও গজরাজপুরও চাইবে, এরপরে কিছুই ছাড়বে না। কিন্তু অর্জুন কি ভাবছে, বলছে একবার আমি সরে যাই, আমি তো কালপ্রিট। কিছু কালপ্রিট অর্জুন খুব ভালো করে জানে, ঘুরে ফিরে অর্জুন খুঁজে দুর্বলতা। কখনো যুদ্ধ করে অর্জুনের ছবিকে বড় করতে চাইছে, তাই তো এত কিছু জোগাড় করেছে। অর্জুনের ছবির প্রতি অর্জুন দুর্বল, তখন বলছে আমি গান্ডীব তুলে যুদ্ধ করব। আবার অর্জুন ওই আইডেন্টিফিকেশনই ভাইয়ের প্রতি হয়ে গিয়েছে, পরিবারের প্রতি হয়ে গেছে, তো আবার দুর্বল। দুটোই দুর্বলতা কৃষ্ণ বলছে। অর্জুন তুমি যদি মনে করো তুমি জিতে যাবে, কৃষ্ণ বলেছে তুমি কি মনে করো তুমি জিতেই যাবে? এই বুদ্ধি তোমায় কে দিল? কালকে তোমার ডান হাতটা নাও থাকতে পারে, তোমার গান্ডীর ধারার হাতই থাকবে না। তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলছো তুমি শ্রেষ্ঠ ধনুর্ধর, এর থেকে বড় অহংকার হয় না অর্জুন। তুমি এটা করতে পারো না, আবার এটাও করে নিও না যুদ্ধ লড়বো না, দুটোই অহংকার হচ্ছে। there is no much difference between you and দুর্যোধন, কোনো পার্থক্য নেই। কোথায়? পুরো গীতা ওটাই বলছে। অর্জুনকে এই জন্যই তো বলছে, অর্জুন বলছে টাইম নেই, সাইড হয়ে যায়, দেখুন না কেমন সব সামলে যাবে। আসল খেলাটা কি, দুর্বলতাটার সাথে লড়তে পারছি না তো, সময় দিচ্ছি, দেখি আজ না কাল, কাল না পরশু, যার কেটেছে এক্ষুনি কেটেছে, যায় না, কাটা যায় না কোনোভাবেই। ওই জন্য ঘা প্রথমেই কেটে দিতে হয়। একবার যদি ইনফেকশন হয়ে যায়, একবার যদি রক্তে প্রবেশ করে যায়, সারা জীবন ডায়ালিসিস করে কাটাতে হবে, কিছু করার। ওই রকমই দুর্বলতাকে অর্জুন বাঁচাচ্ছে। তাই অর্জুনকে বলছে যে দেখো তুমি ভজনা করো, অনেস্ট হয়ে যাও, যেটা ঠিক মনে করছো তার সাথে দাঁড়াও। এটা বলো না যে আগেও তো ভুল করেছি আবার ভুল হয়ে যাবে, আগে একবার ঠিক করেছিলাম তারপরে ভুল করেছি, তাই এবার আর কেন আবার ঠিক করতে, আবার তো ভুল করবো, আবার করো অর্জুন, আবার ঠিকের পক্ষে দাঁড়াও, কেন ভুলের কথা ভাবছো, চেষ্টা করো। বুঝে যাচ্ছে বিষয়টা? তো অর্জুন চাইছে সময় দিতে নিজেকে, আর কৃষ্ণ চান না সময় দিতে। ওই যে রণভেদি বেজে গেছে, তুমি কি সময় চাইছো? এই যে যুদ্ধ, গীতার এই অর্থে যুদ্ধ, কিন্তু গীতা এটা বলছে না যে তুমি লড়ো, ঠাটিয়ে দাও। গীতায় লড়ার মতো তৃতীয় কেউ নেই, শুধুমাত্র অর্জুন আর কৃষ্ণই আছে, পরমাত্মা জীবাত্মাই আছে। নিজের আত্মা, নিজের অস্থি সত্তা, নিজের মন, এর মধ্যেই যুদ্ধ, বাইরে কোনো যুদ্ধ করছে না, এর মধ্যে বোঝাপড়া চলছে। চণ্ডীতেও তাই, দেবীর সাথে শুম্ভনির সংঘর্ষ চলছে, আর কারো চলছে না যুদ্ধ, সব শেষ অন্তিমে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ বলছেন দেখো দুটো জিনিস কনক্লুড করছি, পরম ভাব আর মানুষ ভাব। মানুষ ভাবের রাক্ষসী আসরিন যদি করো, পরম ভাবের মধ্যে কিন্তু দৈবী প্রকৃতি প্রতি সম্মান, এবং জীবনের যে সৌন্দর্য, যে শান্তি, তার প্রতি সম্মান রাখো, এবং এটার সাথে বারবার থাকো, নিজেকে টাইম দিও, বারবার থাকো, পড়বো উঠে পড়বো, টাইম দিও না, দাঁড়াও পড়েছি, আস্তে আস্তে উঠি। এই আস্তে আস্তে ওঠার মধ্যেও আমাদের একটা সুখানুভব আছে, উঠে পড়ো। কালকে ঘুম থেকে উঠতে পারিনি, আজকে উঠে পড়ো। 6 বছর ধরে তো চেষ্টা করছি, হচ্ছে না, কে জানি বাবা, 6 বছর ধরে তো তোমার দাড়ির রেখাও আসেনি, আজকে এসে গিয়েছে। তুমি কি করে জানলে কি হবে না হবে? পরমের উপর ছাড়ো, তুমি নিজের উপর কি অত ভরসা করছো? এই জায়গাটা আজ থেকে বদলাতে পারে। আবার ভেঙে গেলাম,
আবার আজ থেকে বদলাতে পারে। এটা হলো ট্রু আশা। কৃষ্ণ বলছেন যে রাক্ষসী আসলে হবে সব আশা ব্যর্থ হবে, যখন দৈবী হবে সব আশা পূর্ণ হবে। বুঝে যাচ্ছে? এটা পার্থক্য।